দেখ, বেশি কথা না বলে নেমে যা। বলতে বলতেই প্রচণ্ড শব্দ করে বাজ পড়ার শব্দে সোনম আমাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমাকে জড়িয়ে ধরার ভরসা কি আমার মাঝে ওকে ভালোবাসার রূপ নিল কিনা আমি বুঝতে পারলাম না। আমিও ওকে শক্ত করে দুহাতে চেপে ধরলাম। বাজের শব্দ কমতেই কাঁপা কাঁপা ঠোঁটে সোনম আমার দিকে তাকাতেই কেন জানি আমার ঠোঁট দুটো সোনমের ঠোঁটের দিকে চলে গেল। সোনমের কাঁপা কাঁপা ঠোঁটের নিচের কালো তিলটা ভেসে উঠেছে। নিজের অজান্তেই আমার ঠোঁট দুটো যে আলতো করে সোনমের ঠোঁটকে স্পর্শ করতেই সোনম ভয়ঙ্কর রকম কেঁপে উঠে আমাকে দুহাতে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি জানি না কি হয়েছিল, কতটা সময় একজন আর একজনকে জড়িয়ে ধরে রেখেছিলাম। এটা কি ভালোবাসার জন্য নাকি ক্ষণিকের মোহে? যখন সজ্ঞানে ফিরে আসলাম সোনম লজ্জায় দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। আমি আরো অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলাম। মনে মনে ভাবছি আমি তো কখনো সোনমকে ভালবাসিনি, তবে আজ আমি কি করলাম? কি ভাববে মেয়েটা? ভাবতে ভাবতে নিচে নেমে রুমে ঢুকে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিতেই দেখি অর্পির অনেকগুলো মিস কল। আমি বিছানায় শুয়ে অর্পিকে কল দিলাম। রিং বাজতেই অর্পি কল রিসিভ করে। কি ঘুমিয়ে পড়েছিলে? আমি না ঘুমাইনি, ছাদে ছিলাম, বৃষ্টিতে ভিজলাম। বলো, ফোন দিয়েছিলে কেন? এমনি ফোন দিলাম, কিন্তু তুমি আর বৃষ্টি কেমন রোমান্টিক হয়ে গেল না ব্যাপারটা? যে তুমি বৃষ্টি দেখলে জ্বর আসার ভয়ে দৌড়ে পালাও, সেই তুমি আজ বৃষ্টিতে ভিজলে, ঘটনা কি? কি যে বলো না, বৃষ্টিতে ভিজতেও কি ঘটনার প্রয়োজন আছে? এমনি মন চাইলো তাই ভিজলাম। তা ঠিক। সোনম কি করে? সোনম কি করে আমি কি করে বলবো? আমি তো আমার রুমে। আর তোমার এত কি দরকার সোনমকে? আরে আমার দরকার থাকবে কেন? এমনিতে জিজ্ঞাসা করলাম, এটা কি অন্যায় করেছি নাকি? আচ্ছা বাদ দাও, কি করছো? এই তো শুয়ে আছি। তুমি কি করছো? আমি শুয়ে আছি, ঘুমিয়ে পড়বো ভাবছি। ঘুমাও, আমিও ঘুমাবো। আচ্ছা, কাল কি দেখা করতে পারবে? পারবো না কেন? কখন কোথায় আসতে হবে? বিকেলের দিকে নদীর পাড়ে এসো। ওকে, আসবো। শুভ রাত্রি বলে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে চোখে মুখে পানির ছিটা পড়াতে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। চোখ মেলে তাকিয়ে দেখি সোনম গ্লাস থেকে পানি ছিটিয়ে দিচ্ছে। আমি রেগে যে, এই কি করছিস এগুলা সকাল সকাল? কি করছি বুঝতে পারছো না? না পারছি না, বের হয়ে যা ঘর থেকে, সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিলি। এত ঘুমাতে হবে না, উঠো। না উঠবো না, তুই যা। না যাব না। কি করবা তুমি? কথাটা বলার সাথে সাথেই আমি সোনমের হাত ধরে টান দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। সোনম দু চোখ বন্ধ করে নিল। সোনমের হার্টবিট বেড়ে গেছে, তার শব্দ আমি অনুভব করতে পারছি। নিজেকে নিজে প্রশ্ন করলাম, আমি কি করছি? আমি তো এমন ছিলাম না। আস্তে করে আমি খাট থেকে নেমে সোনমের হাত ধরে টান দিয়ে উঠিয়ে বললাম, উড়োনা ঠিক করে নে। সব কিছুর জন্য সরি। সোনম আমার দিকে অপলক তাকিয়ে আছে, কি বলবে ও হয়তো বুঝতে পারছে না। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতেই মা বলল, নাস্তা করে তোর ফুপুরে যে গাড়িতে তুলে দিয়ে আয়। আমি বললাম, ঠিক আছে। নাস্তা শেষ করে রেডি হয়ে বের হয়ে দেখি ফুপুর সাথে সোনমও দাঁড়িয়ে। কিরে, তুইও যাবি নাকি? যাব, আবার তোমার সাথে চলে আসবো। কেন, তোর যেতে হবে না, তুই থাক। মা এসে বলল, আহা যেতে চাচ্ছে নিয়ে যাও, একা বাড়িতে থেকেই বাকি করবে, ঘুরলে মন ভালো থাকবে। আমি আর কিছু না বলে দুজনকে নিয়ে রওনা হলাম বাস স্ট্যান্ডে। ফুপুকে বাসে তুলে বিদায় দিয়ে সোনমকে নিয়ে রওনা হলাম বাসার উদ্দেশ্যে। সোনম বলে উঠল, এই চলো না কোথাও ঘুরতে যাই। কোথায় যাব এই রোদের ভিতর? যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। না, কোথাও যেতে হবে না, ভালো লাগছে না আমার। বলতে বলতে মোবাইলের রিংটোন বেজে উঠল। টেলিফোন রিসিভার। ফোন বের করে দেখি অর্পি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই অর্পি বলল, আজ দেখা করতে পারবো না, তোমার আসতে হবে না। আমি বললাম, কেন, কি হয়েছে? শরীরটা ভালো না মনে হয়, জ্বর এসেছে, অন্য একদিন দেখা করব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বলে ফোন রেখে দিলাম। সোনম বলল, কার ফোন এসেছিল? অর্পির ফোন। কি বলল? তোকে এত কিছু বলবো কেন? আজব, এত কিছুর কি হলো? কিছু না, আজ আমাদের দেখা করার কথা ছিল। ওর শরীর ভাল না, তাই বলল দেখা করতে পারবে না। তো এই কথাটা আগে বললে কি হতো? কিছুই হতো না।
এত প্রশ্নই বা তোর কেন করতে হবে? করতেই পারি, সে অধিকার আমার আছে। ওরে আমার অধিকার কে দিল এমন অধিকার তোকে? সে সময় হলেই জানতে পারবে। কথা বলতে বলতে রিকশা প্রায় বাসার কাছাকাছি চলে আসলো। আমি সোনমকে বললাম, দেখ কাল রাতের জন্য আমি সরি, তুই কিছু মনে করিস না। যা হয়েছে সব ভুলে যা। কথাটা বলতে বলতে রিকশা এসে বাসার গেটে থামতেই সোনম কান্না করতে করতে দৌড় দিল। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো। আমি রিকশা ভাড়া দিয়ে ওকে ডাকতে ডাকতে বাড়ির ভিতর ঢুকলাম। ও সোজা যে ঘরের দরজা লাগিয়ে দিছে। আমি কয়েকবার ডাকলাম কিন্তু দরজা খুলল না। আমার মনের ভিতর কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করলো। আমি ওকে কল দিলাম, বারবার ও কল কেটে দিচ্ছে। আমি ট্যাক্স করলাম, প্লিজ পাগলামি করিস না, কি হয়েছে আমাকে বল। ও কোন রিপ্লাই করছে না। এর ভিতর মা চলা আসলো, আমাকে জিজ্ঞাসা করতে শুরু করলো, কি হয়েছে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এর ভিতর সোনম দরজা খুলে বেরিয়ে এসে স্বাভাবিকভাবে বলল, কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আমার ঘুম পেয়েছিল তাই এসে শুয়ে পড়েছি। মা ওর কথা শুনে চলে যেতেই আমি ওর ঘরে ঢুকলাম। তুই মাকে মিথ্যা কথা বললি কেন? আমার মন চেয়েছে তাই বলেছি, তোমার কোন সমস্যা আছে? না, সমস্যা নেই, তবে মিথ্যা বলা পাপ। তো কি আমি সত্যি কথা বলতাম? যে মামি তোমার ছেলে প্রথম পুরুষ যে আমার ঠোঁটে কিংবা আমার দেহে স্পর্শ করেছে। আমি ওর এই কথার কি উত্তর দিব বুঝতে পারছিলাম না। সোনম আবার বলতে শুরু করলো, তোমার হয়তো অভ্যাস আছে এই সবে, তাই তো খুব সহজে কথাটা বলে দিলে। যাই হোক তুমি যাও, আমি ঘুমাবো। বলেই বিছানায় শুয়ে পড়ল। আমি ওর পাশে যেয়ে বসে ওর মাথায় হাত দিতেই ও হাউমাউ করে কান্না করে দিল। এই পাগলি, কাঁদিস না, মা দেখলে আমার খবর আছে। আচ্ছা শোন, বিকেলে তুই আর আমি ঘুরতে যাব, প্লিজ তুই কাঁদিস না। তুমি এখন যাও প্লিজ, আমার কোন কিছু ভালো লাগছে না। আমি রুম থেকে নীরবে বেরিয়ে আসলাম। নিজের রুমে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে শুরু করলাম, তবে কি সোনম আমাকে ভালোবাসে? কিন্তু তা কি করে হয়, আর আমাকে তো ও কখনো বলেনি ও আমাকে ভালোবাসে। কি থেকে কি হয়ে যাচ্ছে, মাথায় কোন কিছুই কাজ করছে না। ভাবতে ভাবতে কেমন জানি চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছিল। আমি দুচোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙল। কিরে, এই অসময় ঘুমিয়ে আছিস কেন? শরীর খারাপ করলো নাকি? না মা, সব ঠিক আছে, এমনি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, সোনম কত সময় ধরে তোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। তুমি যাও মা, আমি আসছি, বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতেই আমার চোখ আটকে গেল সোনমের শাড়ির ভাঁজে। অপরূপ এক রূপসী আমার সামনে বসে আছে, যার দিক থেকে কোনভাবেই যেন চোখ সরাতে পারছিলাম না। বাসন্তী রঙের শাড়ি, কপালের কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, কাজল, কালো চোখের মায় পড়ে গেলাম। যে মায়া থেকে বের হতে কতদিন কিংবা কত বছর লাগবে তা আমার জানা নেই। কোন কবি হলে অনায়াসে ভালো কোন কবিতা লিখে ফেলতো সোনমকে দেখতে দেখতে। তোমার কাজল কালো আঁখি, তোমার মিষ্টি হাসি, তোমার কপালের কালো টিপ, সবকিছুই যেন বলছে তুমি শুধু আমার। দিবে কি হাতটা বাড়িয়ে অনন্তকালের জন্য? আমি সে হাতে হাত রেখে হারিয়ে যেতে চাই কোন নির্জন শহরে, যেখানে শুধু তুমি আমি আর হরেক রকম প্রজাপতিরা উড়ে বেড়াবে। এই কি দেখছো? না কিছু না। তোকে এত সুন্দর করে কে সাজিয়ে দিল রে? মামি দিয়েছে। আমাকে আজ খুব সুন্দর লাগছে না? হুম, অনেক সুন্দর, ঠিক যেন পরী। এই না, আমি পরী হতে চাই না। তাহলে যে শুধু উড়ে বেড়াতে মন চাইবে। এক কাজ করব, তাহলে ডানা কেটে দিব। তাহলে যে ব্যথায় মারা যাব। কি যে বলিস না, এখন খেয়ে নে। হুম, খাচ্ছি। তুমিও খাও। আর খেয়ে সুন্দর একটা পাঞ্জাবি পরবা। সাদা আর লাল রঙের মিশ্রণ হলে ভালো হবে। আমি পাঞ্জাবি পরবো কেন? কেন মানে, তুমি আমাকে নিয়ে ঘুরতে বের হবে বলেছিলে, মনে নাই? ও হ্যাঁ, মনে পড়ছে, কিন্তু পাঞ্জাবি পরতে হবে কেন? ওকে পরতে হবে না, আমিও শাড়ি খুলে রাখছি। এই না না। আচ্ছা, আমি পাঞ্জাবি পরেই বের হব, এখন খেয়ে নে। সোনম খাচ্ছে কিন্তু কেন জানি আমি খেতে পারছি না, বারবার সোনমের দিকে চোখ চলে যাচ্ছে। কোন রকমে খেয়ে রুমে চলে গেলাম। সবগুলো পাঞ্জাবি বের করলাম, কোনটা পরবো বুঝতে পারছি না।
আমি টি শার্ট খুলতেই সোনম ঘরে ঢুকে গেল। আমি ওকে দেখেই পাঞ্জাবি দিয়ে শরীর ঢেকে বললাম, এই তুই কেন ঘরে আসছিস? বের হয়ে যা এখনই। আমার কথা শুনে সোনম হাসতে হাসতে বলল, ছেলে মানুষের এত লজ্জা কই রাখো দেখি দেখি, বলে টান দিয়ে পাঞ্জাবিটা হাতে নিয়ে নিল। এই ভালো হচ্ছে না, পাঞ্জাবি দে বলছি। আরে এমন করছো কেন? আর এটা ভালো লাগছে না, তুমি বরং এটা পর, বলে অন্য একটা পাঞ্জাবি এগিয়ে দিতে দিতে বলল, এত লজ্জা সে রাতে কোথায় ছিল, বলে রুম থেকে বের হয়ে গেল। আমি নীরবে ওর চলে যাবার পথে তাকিয়ে আছি। আসলেই সে রাতে কি হয়েছিল আমার? আমি তো এমন না, তবে কেন হয়েছিল আমার এমন? কিসের টানে কোন মায় আমি এমনটা করেছিলাম? ভাবতে ভাবতে পাঞ্জাবিটা পরে রুম থেকে বেরিয়ে আসলাম। আমি সোনমের রুমের সামনে যেয়ে ওকে ডাক দিলাম, ভিতরে আসো। আমি ভিতরে যেতেই দেখি সোনম শাড়িটা ঠিক করছে। আমি বললাম, পরে আসছি, তুই ঠিক কর। আরে কোথায় যাচ্ছ? একটু ধরো, আমি কুচিটা ঠিক করি। আমি পারবো না, তুই একাই কর। আরে আমি একা পারি না, তুমি ধরো। না, পারবো না। আমি মাকে ডাক দিচ্ছি, করে দিবে। তুমি ধরবা কিনা বলো। বলতে বলতে সোনম যে ঘরের দরজা লাগিয়ে দিল। ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। আমি বললাম, এই তুই কি করছিস, দরজা খোল। না, খুলবো না। বেশি কথা বললে এখন আমি চিৎকার করব আর মামি ছুটে আসবে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভুলে যাসনে, তুই একটা মেয়ে। ভয় মনে করলে ভয়। হুম, আমি তো মেয়ে, তাই তো তোমাকে ভয় দেখাচ্ছি, যদি ছেলে হতাম তাহলে। বলেই সোনম থেমে গেল। তবে কি করতি? কিছু না, এখন শাড়ি ধরো। না, পারবো না। বলে দরজা খুলতে যেতেই সোনম আমার হাত ধরে টান দিয়ে বলল, কি সমস্যা তোমার? আমার কোন সমস্যা নেই। তাহলে কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছ কেন? আমি এমন কিছু বলি নাই যে তুমি পারবা না। ওর কথাটা কেমন যেন আমাকে আঘাত করলো। মেজাজটা গরম হয়ে গেল। আমি খাটের পাশে বসে ওর শাড়ির কুচি ধরলাম। অনেক চেষ্টা করেও দুচোখ বন্ধ করে রাখতে পারলাম না, হয়তো পুরুষ বলেই। বারবার ওর দেহের দিকে আমার চোখ চলে যাচ্ছিল। অনেক সময় পর ওর শাড়ি পরা শেষ হতেই আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। আমার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম পড়ছে। আমার অবস্থা দেখে সোনম হেসে দিয়ে বলতে শুরু করলো, কি হলো, খুব বেশি ভয় পেয়ে গেছিলে নাকি? তারপর শাড়ির আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতেই ওর হাত আমার ঠোঁটকে স্পর্শ করতেই কেমন যেন অন্য রকম একটা অনুভূতি নিজের ভিতর কাজ করে গেল। আমি ওর ঘাড়ে হাত দিয়ে জোরে ওকে টান দিয়ে আমার মুখের কাছে ওর মুখটা নিয়ে আসি। খুব ইচ্ছে করছিল ওর ঠোঁটে নিজের ঠোঁটকে সঁপে দিতে, কিন্তু কেন জানি তা পারলাম না। আমি ওকে ছেড়ে দিতেই ও আমার মতো নিঃশ্বাস নিতে শুরু করলো। এমন সময় দরজায় এসে মা ডাক দিতেই আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে যেয়ে দরজা খুলে দিলাম। মা বলল, তোদের হয়নি, কখন বের হবি? আমি, এই তো মা, হয়ে গেছে, এখনই বের হব। বলে সোনমকে নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। একটা রিকশা ডাক দিয়ে রওনা হলাম নদীর কাছে যাবার জন্য। কেন জানি আমার সাহস হচ্ছে না সোনমের চোখের দিকে তাকাতে। সোনমও চুপ করে বসে আছে, কারো মুখে কোন কথা নেই। আমি কি করছি, বারবার নিজেকেই নিজে প্রশ্ন করছি, তবে কি আমি সোনমকে ভালোবাসতে শুরু করেছি? সোনমকে বললাম, কিরে চুপ করে আছিস কেন? সোনম কোন কথা বলল না। কিছুটা পথ যাবার পর একটা দোকানের সামনে যেতেই সোনম বলল, আইসক্রিম খাবো। আমি রিকশা দাঁড় করিয়ে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে আসলাম। আইসক্রিম খেতে খেতে দুজন নদীর পাড়ে চলে আসলাম। মাটিতে ছাতা। সোনম রিকশা থেকে নেমে হেঁটে বেড়াচ্ছে নদীর পাড়ে। আমিও ওর পিছু পিছু হাঁটছি, কোন কিছু বলার মতো পাচ্ছি না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে নিজের কাছেই। অনেকটা সময় নীরব হাঁটলাম, কারো মুখে কোন কথা নেই। হঠাৎ করেই নদীর দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, এই, এনে দাও না পদ্ম ফুল। ভিজে যাব তো নামলে নদীতে। ভিজলে কিছু হবে না, আমিই তো পাশে বসবো। নদীতে নেমে পদ্মফুল এনে দিতেই ও খোপায় তা পড়ে নিল। ওর সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে গেল। আমি অনেকটা সময় ওর দিকে চেয়ে রইলাম। আবারও নীরবতা নেমে আসলো আমাদের মাঝে। বাতাসে সোনমের শাড়ির আঁচল ভেসে বেড়াচ্ছে, মাঝে মাঝে আমার মুখে তা স্পর্শ করে যাচ্ছে। সোনম হয়তো বুঝেও তা টান দিয়ে সরিয়ে নিচ্ছে না। আরো কিছুটা সময় হাঁটার পরে হঠাৎ আকাশ মেঘলা হয়ে এলো। আমি সোনমের হাত ধরে টান দিয়ে বললাম,
আর হাঁটতে হবে না। এবার চল, বৃষ্টি নামবে। একটা রিকশা ডেকে রিকশায় ওঠার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। দুজনেই ভিজে যাচ্ছি, সোনমের কপাল বেয়ে বৃষ্টির পানি টপটপ করে ওর শাড়িতে পড়ছে। এ এক অন্যরকম সুন্দর দৃশ্য। আমি অপলক চেয়ে আছি দেখে সোনম জিজ্ঞাসা করলো, কি দেখছো? আমি, কিছু না, তোকে একটা কথা বলি। বলো। আমি সরি তোর সাথে এমন করার জন্য। কথাটা বলার সাথে সাথেই সোনম আমাকে জড়িয়ে ধরে নিজের ঠোঁট দুটো আমার ঠোঁটে চেপে ধরে কিস করলো। আমার ঠোঁট থেকে ওর ঠোঁট সরিয়ে নিয়ে তারপর হাসতে হাসতে বলতে শুরু করলো, আমিও সরি। আমি কি বলবো বুঝতে পারছি না, তবে কি সোনম আমাকে ভালোবেসে ফেললো? আর আমিও কি সোনমকে ভালোবেসে ফেললাম? কিন্তু আমাদের পরিবার কি এই সম্পর্ক মেনে নিবে? মনের ভিতর হাজারটা প্রশ্নের উৎপত্তি হলো। ভাবতে ভাবতে রিকশা বাসার সামনে চলে আসলো। টু বি কন্টিনিউ। হ্যালো বন্ধুরা, আজকে এ পর্যন্ত গল্প। এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে গল্পের পরের অংশ সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।